সামিট পাওয়ার টক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। করোনার যে প্রভাব অর্থাৎ বৈশ্বিক যে পরিস্থিতি তাতে মহামারীর কথা বলা হয়েছে। এই মহামারীর সব দিকেই স্বাস্থ্যের যেমন মহামারী এবং ব্যবসা বাণিজ্য উন্নয়ন সবখানেই এক ধরনের প্রভাব পড়েছে। গোটা বাংলাদেশের চেহারা দেখলে এখন একটু যে শৈথিল্য লক্ষ্য করা যাচ্ছে সেটা করোনার ভয়েই। বড় প্রজেক্টগুলোতে করোনা কিরকম প্রভাব ফেলেছে অর্থাৎ করোনা কতখানি আক্রান্ত করেছে সেটা নিয়ে আমাদের আজকের পাওয়ার টক সাজিয়েছি। আমাদের সঙ্গে আছেন যিনি এই বড় প্রজেক্টগুলো নিয়ে সারাক্ষণ যার মাথায় থাকে, তিনি আমাদের আজকের এই অনুষ্ঠানে এই বিষয় নিয়ে কথা বলবেন, আপনাদেরকে আশ্বস্ত করার জন্য আছেন মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। আমাদের সঙ্গে আছেন মেগা প্রজেক্টে করোনা এই বিষয় নিয়ে কথা বলবার জন্য। স্যার, মেগা প্রজেক্টগুলোতে কি করোনা আক্রান্ত হয়েছে? একটা গোটা অর্থনীতি সার্বিক অর্থে আমাদের বিচার করতে হবে। আমাদের অর্থনীতির যে মূল চালিকা শক্তি যেটা এখন পর্যন্ত কিন্তু এক্সপোর্ট, গার্মেন্টস এক্সপোর্টস যেহেতু এটা ডিপেন্ড করে বাইরের ম্যাটেরিয়ালের উপরে, বেশিরভাগ আমাদের পূব থেকে চীন থেকেই আসে নানা কারণে। এটা যেহেতু আমরা লোয়ার এন্ডে আছি, সেখানে চীন তো প্রথমেই এফেক্ট হয়ে গিয়েছিল। পরে প্রায় মাসখানেক তারা যে এখানে উহান এলাকাটা কাজ বন্ধ ছিল এবং অন্যান্য এলাকা এফেক্ট করেছে। কিছু কিছু মাল যেগুলো জাহাজে ওঠার কথা ছিল উঠতে পারেনি। এটা তো সবাই ঢেউটা এখন ফিল করা যাবে। তারা যদি শুরু করে দিয়েছে, ভালো হলো যে অলরেডি তারা একটা জিনিস তারা মনে হয় ঘরে যে স্টকটা ছিল এই স্টকটা দিয়ে তারা বর্তমান অর্ডারগুলো বোধহয় ফিল আপ করবে। কিন্তু নতুন যে কাজ শুরু হবে 1 মাসের পরে, 5 সপ্তাহ পরে, এই গ্যাপটা তো আপনি ফিজিক্যালি যেটা হয়ে গেছে মেকআপ করতে পারবেন। তার মানে একটা 5 সপ্তাহের একটা গ্যাপ এবং এটা সাপ্লাই লাইনে এফেক্ট করবে। জি, আমরা করোনা আক্রান্তর কথাটা যখন নাকি স্বাস্থ্যে যেমন করে বলি যে করোনা আক্রান্ত কেউ হলে অ্যাকিউট যদি হয়ে যায় তাহলে একটু ওই হাঁচি কাশি প্রথমত থাকে, তারপর এটা চরম শ্বাসকষ্ট, মানে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, তারপরে একেবারে ফেটালও হতে পারে। তা আমাদের আসলে এই মেগা প্রজেক্টগুলো বা অর্থনীতিতে কেমন শ্বাসকষ্ট হবে বলে আমরা আমি মনে করি না, কারণ ওখানে তো সিঙ্গেল একজন ইন্ডিভিজুয়ালের ব্যাপার। একটা ঘরে হয়তো 5-7 জন আছে, একজনের হতে পারে, বাকি 4 জন কিন্তু মানসিকভাবে আমি স্যার প্রজেক্টের কথা বলছি, অর্থনীতির কথা বলছি। অর্থনীতি তো নিশ্চয়ই মানুষ নয়, ওইভাবে এফেক্ট করবে না বলে আমার ধারণা। আমাদের অর্থনীতির বড় অংশ রেমিটেন্স, যারা বাইরে কাজ করছে তারা তো চায়নাতে কিন্তু আমাদের লোকেরা কাজ করে না, সুতরাং ওখান থেকে আমরা এই ধরনের কিছু আশা করছি না। আমাদের মিডল ইস্টে কাজ করে আর মালয়েশিয়া এইসব জায়গায়, যদি ওখানেও ব্যবসা বাণিজ্য এফেক্ট হলে চাকরি বাকরি যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখনও দেখা যাচ্ছে না। কারণ যে লেভেলে আমাদের লোকেরা ওখানে কাজ করে, হাই এন্ডে কাজ করে না, এমন সেবা খাতে কাজ করে বেশিরভাগ, যেগুলা বাদ দেওয়ার কোনো উপায়ই নাই। রান্নাবান্নার কাজ, গাড়ি চালানোর কাজ, রাস্তাঘাট পরিষ্কার রাখার কাজ, অফিসে ছোটখাটো মানে এগুলা হলো এক ধরনের ডিপেন্ডেন্সির কাজ, এগুলোকে বাদ দিলে আপনি শেষ। সুতরাং আমি মনে করছি যে এটা ওই ধরনের হবে না। আর একটা ইকোনমি একটা বিশাল কর্মকাণ্ড, সেখানে একটা কোনো পার্টিকুলার প্রজেক্ট, যেটা আমি বললাম যে আমাদের গার্মেন্টস খাতে যদিও বড় অংশ তারা, তবু গার্মেন্টস খাতে কিছুটা এফেক্ট হওয়ার কাঁচামাল, এখনই তো কাঁচামাল নিয়ে আমরা পড়ছি পত্রিকাতে যে কাঁচামালের স্কারসিটি দেখা দিচ্ছে, অনেক জায়গায় আটকে আছে। এবং আটকে থাকার বিষয়টি পুরো দমে যখন নাকি আবার এই প্রোডাকশন শুরু হবে তখন আরো বেশি বেশি ফিল করবেন আপনি। এবং অর্ডার কিন্তু যখন নর্মালাইজ হয়ে যাবে, অর্ডার কিন্তু বাড়বে, কারণ যারা ভোক্তা তারাও কিন্তু এখন এফেক্টেড। যখন এটা ফিরে আসবে তখন হঠাৎ করে ওরাও বাজারে বেশি করে নামবে, তখন আমাদেরকে তৈরি হতে ডাবল শিফট কাজ করে, বেশি ইম্পোর্ট করে, বেশি দাম আশা করে, বেশি দাম চেয়ে বা পেয়ে আমরা কিছুটা কভার করার চেষ্টা করতে পারি। আমরা স্যার পাওয়ার টক অনুষ্ঠানে তো এনার্জি পাওয়ার এগুলো নিয়ে কথা বলি, মানে বিদ্যুৎ খাতে যেসব বড় বড় প্রজেক্ট সেগুলো নিয়ে আমরা কথা বলি। এবং এইসব প্রজেক্টগুলোর মধ্যে তো এক ধরনের চাইনিজ নির্ভরতা আছে। শুরু হয়েছে উহান থেকে যেই করোনা, এবং সেই ভীতির কারণে যারা চায়নাতে তখনও চাইনিজ নিউ ইয়ার ছুটি ছিল এবং ছুটি কাটাতে গিয়ে অনেকে আসতে পারেনি, অনেকে আসতে চাননি, অনেকে আসতে দেওয়া হয়নি। সেই সব জায়গায় কেমন প্রভাব পড়ছে যদি একটা একটা করে ওই চাইনিজ নির্ভর
প্রজেক্টগুলোর কথা আপনার কাছে জানতে চাই। আপনি আজকেই এসেছেন রূপপুরে রূপপুর গিয়েছিলাম। থেকে এসেছেন, যদিও ওটা চাইনিজ ডমিনেটেড চাইনিজ নয়, নির্ভর নয়, ওটা রাশিয়ান রাশিয়া থেকে মালামাল আসে, আসছে। টেকনিক্যাল সাপোর্ট আমরা সবকিছুই রাশিয়ার ইঞ্জিনিয়ারিং সাইডটা ইন্ডিয়ার একটা অংশ আছে। সো ওখানে স্যার কি অবস্থা দেখে এলেন, মানে আপনি আপনার ভিজিটের কারণটা কি এই প্রভাব ইত্যাদি এগুলো? আমি রাজশাহী একটা অন্য কাজে গিয়েছিলাম, সরকারি কাজেই। তো ভাবলাম যে যেহেতু রূপপুরের কাছে যাচ্ছি, অনেক দিনের শখ ছিল, ইচ্ছা ছিল আমাদের দেশের একটা কি বলবো স্টার প্রকল্প, সেটা দেখে আসার। সুতরাং আমি সেই সুযোগটা কালকে সন্ধ্যায় গিয়েছিলাম, রাতে ছিলাম, সকাল থেকে শুরু করে আজকে 9টা থেকে শুরু করে 1টা-1:30টা পর্যন্ত একটা না ভিতরে আমি ঘুরেছি। আমার সঙ্গে মাননীয় মন্ত্রী, যিনি দায়িত্বপ্রাপ্ত ইয়াফিজ ওসমান সাহেব, বিজ্ঞান প্রযুক্তি, তিনি ছিলেন। সুতরাং আমরা প্রথমে একটা কনফারেন্স ঘরে বসে এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি, রাসায়ন যারা এটা দেখভাল করছে তাদের সঙ্গে, আর আমাদের যারা সিনিয়র ইঞ্জিনিয়াররা ছিল তাদের সঙ্গে। তারপরে আমরা গাড়ি করে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি। এটা না দেখা পর্যন্ত আমার তো ধারণা কিছু ছিল, কিন্তু এটা দেখার পরে আমার অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এত কাজ আর এত বিশাল বিশাল যন্ত্রপাতি, মানে না দেখলে বিশ্বাস করা যায় না এগুলা। এবং যে ধরনের এখন তো এই কাজটা এখনও পাথর বালু ইট পর্যায়ে রয়ে গেছে। এখন ওই কিন্তু যে লেভেলে কাজ হচ্ছে, শত শত লোকেরা কাজ করছে, এটা অভিভূত হওয়ার মতো। নদীর যে একটা গোটা তৈরি করে কি বলে, যেখানে নামায় যন্ত্রপাতি বার্জ করে চট্টগ্রাম থেকে মংলা হয়ে আসছে, এগুলো দেখলাম। এবং মানে নদীটা তো আরো বেশি নদী হয়েছে, তাই তো? অবশ্যই, হ্যাঁ, মানে এটা একটা খুব আনন্দের চমৎকার ব্যাপার। দুটো সেতু আমাদের, মানে আমাদের যেটা লালন শাহ সেতু দেখলাম, আর রেলের যেটা হার্ডিন সেতু পুরনো ছিল সারাতে, যেটা সেটা দেখলাম। এখানে একটা ওইদিকে যখন মাতার বাড়ি নিয়ে আমরা খুব আলাপ করি ইদানিং, এটা পশ্চিমের মাতার বাড়ি বলতে পারি আমরা, ভিতরের অভ্যন্তরীণ মাতার বাড়ি। যে বিরাট দুইটা সেতু আমাদের উত্তর বাংলা এবং আমাদের সে মানে একখানে করেছে। আর এই রূপপুরের যে এগুলো যন্ত্রপাতির সাইজ দেখতে হয়, লোহা যে কত বড় কত রকম হতে পারে না গেলে মানে ধারণা করা যায় না। এটা তো অনেক মানে সব মানে যে ঠিকই বলেছেন যে স্টার প্রজেক্ট সবচেয়ে বড় টেকনোলজি লেটেস্ট লেভেল এটা হচ্ছে। খরচের দিক থেকেও তো সর্বোচ্চ, খরচের দিকে আমাদের জাতির বা আমাদের দেশের এখন মানে যাবৎকালের সবচেয়ে বড় প্রকল্প না। সেই বড় প্রকল্পে এরকম একটা মানে করোনা প্রভাবের ভয় ঢুকেছে কিনা এটা একটু ফ্রেশ জানতে চাই। একেবারে আপনি আজকেই ভিজিট করলেন, এই কারণে ভয়টা ওখানে ছিল না, আমি ওই জন্য যাইও নাই। এটা একটা ইন্টারেস্টিং বিষয় এখানে আছে। রাশিয়া কিন্তু করোনা এফেক্টেড নয়। ওখানে শুনলাম কালকে যে রাশিয়াতে নাকি করোনা খুব একটা, যেভাবে ইউরোপ এবং আমেরিকা, এমনকি কানাডার প্রধানমন্ত্রী স্ত্রী নিজেই এফেক্টেড। রাশিয়া নাকি মোটামুটি, রাশিয়া এবং সেন্ট্রাল এশিয়া এই অঞ্চলটা নাকি, আমি জানি না, আমি ডাক্তার নিয়ে বুঝতে পারবো না, কিন্তু এরা নাকি এর বাইরে। তো আমার লাভ হলো এটা যে রূপপুরের যে সাপ্লাই সাইড লাইনটা রাশিয়া টু রূপপুর, এইটা এফেক্টেড হবে না বা হয় নাই যদিও শেষ পর্যন্ত জাহাজে করে বিরাট বিরাট বাল্ক মেটেরিয়াল যেগুলো এখন আসার কথা, এইগুলা কিছু কিছু হয়তো যদি এরাও কিন্তু এই পোর্টগুলা কিন্তু এফেক্টেড নয়। এটা পোর্টগুলো নিয়ে আমরা তেমন কোনো না, ব্ল্যাক সি থেকে ওইদিকে হয়ে আসে, এটা ইস্টার্ন রুট নয়। তো আমি আশাবাদী যেটা বোধ এফেক্ট হবে না। এবং রাষ্ট্রান্তের সঙ্গে কথা বললাম, 2-4 জন যারা ওখানে বললেন তাদের কোনো সমস্যা নাই। বললো আমাদের যে আগামী 1 বছরের যে টাইমলাইন আছে কাজ করার, এগুলো আমাদের হাতে অলরেডি আছে, বাকিগুলো দেশে তৈরি হচ্ছে এবং ওইখানে এটা এফেক্টেড নয়। ওখানে কোনো বিদেশি এমপ্লয়িও নেই এবং সব রাশিয়ান লোকেরা, এবং রাশিয়াতে যে কোনো কারণে হোক সৌভাগ্য যে করোনা ভীতিও নেই, করোনা এফেক্ট করে। আচ্ছা, তার মানে আমাদের আসলে আমরা যে বলছি যে মেগা প্রজেক্টে করোনা, সেক্ষেত্রে সবচেয়ে স্টার প্রজেক্ট যেটা, সেখানে তেমন কোনো প্রভাব পড়েনি। মানে এখন মাননীয় মন্ত্রী যখন বলেন তখন তো আমাদের সে আশ্বস্ত হতেই হয়। এবং আপনি যদিও বলছেন যে এটা একটা জাস্ট সারপ্রাইজ ভিজিট বা শুভেচ্ছা, আপনি জাস্ট দেখার জন্য গেছেন, কিন্তু আপনার দেখাটা ঠিক একেবারে দেখার জন্য দেখা তাই নয়। একজন দায়িত্বশীল মন্ত্রী যেই দায়িত্ব থেকে দেখেন সেখান থেকে দেখেছেন, এইটুকু আশ্বস্ত অন্তত হওয়া গেল। কিন্তু পদ্মা সেতু নিয়ে অনেক আগে থেকে কথা উঠেছে। যেদিন থেকে মানে চায়নাতে করোনার আক্রান্তের খবর
বাংলাদেশে পৌঁছেছে বা গোটা বিশ্বে পৌঁছেছে, সেদিন থেকে পদ্মা সেতুর একটু ধীর গতিতে হতে পারে। পদ্মা সেতুতে সবচেয়ে বেশি চাইনিজ ইঞ্জিনিয়াররা কাজ করছেন, চাইনিজ কর্মীরা আছেন, তারা আটকা পড়ে গেছেন, এমন খবর আমরা গত প্রায় দেড় মাস ধরে দেখছি। সহকর্মী আহমেদ রাব্বিন তানিম, এই পদ্মা সেতুর কাজে করোনার প্রভাব পড়ছে কি পড়ছে না সেটা নিয়ে একটা রিপোর্ট করেছেন, আমরা একটু দেখে নেই স্যার একটু মধ্যে। ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এই সেতুর উপরের অংশ দিয়ে চলবে যানবাহন, নিচের অংশ দিয়ে ট্রেন। ঢাকা কমলাপুর থেকে পদ্মা পাড়ি দিয়ে ট্রেন যাবে যশোর পর্যন্ত। প্রায় 40,000 কোটি টাকা ব্যয়ে পদ্মা রেল প্রকল্পের কাজ 2024 সালে শেষ হওয়ার কথা। এই রেলপথের দৈর্ঘ্য হবে 170 কিলোমিটার, যার মধ্যে 23 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে। স্টেশন নির্মিত হবে 14টি। রেলপথটির মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত অংশের কাজ শেষ হয়েছে 50%। পদ্মা বহুমুখী রেল প্রকল্পের ডিজাইন, অ্যালাইনমেন্ট এবং ভূতাত্ত্বিক জরিপ এগুলোর কাজ শতভাগ শেষ। টেস্ট পাইলিংয়ের কাজও 92% শেষ হয়েছে। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, যদি চীনের সহযোগিতা অব্যাহত থাকে, অর্থাৎ করোনা ভাইরাস যদি খুব একটা দীর্ঘমেয়াদে প্রভাব না ফেলে, তাহলে আগামী বছর নাগাদ ভাঙ্গা পর্যন্ত, অর্থাৎ মাওয়া থেকে যে ফরিদপুরে ভাঙ্গা পর্যন্ত রেল প্রকল্পটি রয়েছে সেটি চালু করা সম্ভব। তবে পদ্মা বহুমুখী যে রেল সেতু প্রকল্পটি রয়েছে সেটির সার্বিক অগ্রগতি 23.5%। এত দিনে আসলে এই কম অগ্রগতি হওয়ার একটি মূল কারণ ভূমি অধিগ্রহণের জটিলতা। ল্যান্ড অ্যাকুইজিশনের কিছু সমস্যা হয়েছে, যেগুলো আমরা স্থানীয় প্রশাসন এবং মন্ত্রণালয়ের সাথে মিলে এগুলো সলভ করার চেষ্টা করছি। একটা কন্ট্রাক্টর ইচ্ছা করলেই পুরোটাতে একসাথে কাজ করতে পারে না, সুতরাং যেখানেই ডিজাইন অ্যাপ্রুভ হচ্ছে সেই সমস্ত জায়গায়ই আমরা প্রায়োরিটি বেসিসে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। অন্যদিকে সাম্প্রতিক করোনার প্রভাবে ছুটিতে যাওয়া চীনা প্রকৌশলীদের বাংলাদেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফলে বাধাগ্রস্ত হচ্ছে পদ্মা সেতু ও রেল লাইন প্রকল্পের কাজ। তারা ওখানে আটকে পড়ে গেছে প্রায় 150 জনগণ, টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ার্স। তো তাদের পরিবর্তে নতুন লোকজন, টেকনিশিয়ান আনার জন্য আমি চেষ্টা করতেছি। আরেকটা হলো কিছু ম্যাটেরিয়াল আমাদের আনতে হয় চায়না থেকে, সেইগুলো আনতে একটু দেরি হচ্ছে, কারণ আমাদের অ্যাপ্রুভাল ছাড়া ওরা প্রোডাকশন যেতে পারছে না। আমরা যাব, দেখব, অ্যাপ্রুভাল দিব, তারপর প্রোডাকশনে যাবে। সো আমরা যেতে পারছি না এবং সেটা অ্যাপ্রুভাল হচ্ছে না। এই কারণে আমাদের কিছুটা ডিলে হয়ে যাচ্ছে। চীনের হুবেই প্রদেশের বাইরের যে কর্মকর্তারা এই প্রকল্পে যুক্ত, ইতোমধ্যেই তারা বাংলাদেশে ফিরেছেন। হুবেই ছাড়া অন্যান্য প্রদেশের কর্মকর্তাদের ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে এবং অনেকেরই বাৎসরিক ছুটি বাতিল করা হয়েছে। তবে ভিসা জটিলতায় আটকে গেছেন কয়েকশো চীনা প্রকৌশলী। এখানে যারা কন্ট্রাক্টর আছেন, চাইনিজ কন্ট্রাক্টর, তারা তার বিকল্প হিসাবে আমাদের লোকাল যে লোকজন আছে তাদেরকে ট্রেন্ড আপ করেছেন এবং সেই হিসাবে কিন্তু কাজ প্রোগ্রেস হচ্ছে। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। স্যার একটু জানতে চাই, প্ল্যান বি কি? প্ল্যান বির প্রয়োজন হবে না বলে আমি আশা করি। ইতিমধ্যে আমাদের মাননীয় সড়ক সেতুমন্ত্রী বলেছেন এই সম্বন্ধে পরিষ্কার। এটা তিনি ভালো লাগে যে তিনি যে সম্ভাবনার কথা যে যে করোনা এফেক্ট করেছে চীনকে, আমাদের মেইন সাপ্লায়ার, এর ফলে যে এখানে একটা অভিঘাত হবে, ইম্প্যাক্ট হবে, এটা তিনি বলেছেন। উচিত, রাইট, বলা উচিত। কিন্তু আমাদের তৈরি কিছু না, গ্লোবাল একটা ব্যাপার। আমার ধারণা যে চীনারা যেভাবে করিতকর্মা, যেভাবে তারা এটাকে হ্যান্ডেল করলো, এটা কিন্তু এটা দেখার মতো। এত বড় একটা আমার মনে হয় যে মাসখানেকের যে গ্যাপটা, এই যে তারা তাদের করোনাটা তারা কন্টেইন করলো, আটকালো, বোতলে ভরে দিল, আবার বোতল থেকে জিনটা বেরিয়েছিল, তারা করেছে। আমার ধারণা যে তাদের ব্যবসা বাণিজ্য, তারা কিন্তু পটু, তারা ব্যবসা বাণিজ্য পটু, যেহেতু তাদের যে বিজনেস লস যেটা হয়েছে মাস দেড় মাসে, তারা এখন কাজ করে, ডাবল শিফট কাজ করে পিক ইট আপ। কিন্তু একটা জিনিস তারা চাইলেও পারবে না, যে শিপগুলো ওই সময় ছাড়ে নাই, সেটা মেক আপ করার কোনো পথ নেই। সুতরাং সেটার জন্য আমাদের এখানে আমি মনে করি, আশা করি হবে না, তো আমি মনে করি কিছুটা ডিলে হতে পারে। আচ্ছা, মানে সেটা নিয়ে আমরা, আপনি কোনো অঙ্ক করেনি, মানে যে এটা তো আসলে যে কোনো প্রজেক্টেই এরকম ধরেন দৈব ব্যাপারটার একটা হিসাব করা থাকে, যে নানান কিছু করতেই পারে, সেটা চীনে না হয়ে বাংলাদেশেও হতে পারতো, থ্যাঙ্কস গড। তো ওইগুলো টাইট ব্যাপার, তো ওইগুলো চীনের সঙ্গে টাইট,
সুতরাং ওখান থেকে যে আমি অন্য কোনো সোর্স থেকে এগুলো আনতে পারবো বা আনার Right. সম্ভাবনা নেই, কারণ ডিজাইন, নকশা, মাপ, যোগ সবই ওখানে হচ্ছে। আমি হঠাৎ করে অন্য ওখানে যেতে পারবো না, চাইলেও পারবো না। এখানে আমাদের আর্থিক কোনো ক্ষতির মুখোমুখি শুনলেন, হতে- টাইম লস ইজ মানি লস, এটা ইকোনমিক্সের একটা সাধারণ জি। কথা। একদিন দেরি করবেন, একদিন আপনার কিছুটা ক্ষতি হবেই। আমি মনে করি এটা এই ক্ষতি ভয়ঙ্কর কোনো ক্ষতি হবে না, এটা পোষানো যাবে। যেটা হবে যে আমরা যারা সারা দেশ এক্সাইটেড, এক একটা স্পেন উঠে সারা জাতি তাকিয়ে থাকে, এইরকম পৃথিবীতে আর কোথাও কোনো উদাহরণ নেই। একটা রেল সেতুর একটা হ্যাঁ, নিউজে স্পেন আমরা breaking news দেই। 16 কোটি মানুষ ব্রেকিং নিউজ দিয়ে তাকিয়ে থাকে। জি। এখানে কিছু হয়তো আশাভঙ্গের একটা স্লাইড চির ফাটা আছে, সেটা আমরা চেষ্টা করবো যাতে মেকআপ করা যায়। বাহ। এবং যখন হয়েই যাবে, জি। যখন আপনি পেয়ে যাবেন, তখন সব ব্যথা বেদনা ভুলে যাবেন। এইটা মানুষের হিউম্যান সাইকোলজি। জি, মেগা প্রজেক্ট নিয়ে কথা বলছি। মেগা প্রজেক্টগুলোতে মানে বিগ প্রজেক্টে করোনা, এই বিষয় নিয়ে আমাদের আজকের পাওয়ার টক অনুষ্ঠানে মাননীয় পরিকল্পনা মন্ত্রী আছেন এম এ মান্নান এমপি, এবং দর্শক আপনারাও আছেন। একটা বিরতির পরে সামিট পাওয়ার টক। করোনার প্রভাব আসলে বিগ প্রজেক্টে করোনা আক্রান্ত হয়েছে কিনা এই বিষয় নিয়ে কথা বলছি আমরা। পরিকল্পনা মন্ত্রী আমাদের সঙ্গে আছেন। সঙ্গে আমাদের যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক অরুণ কর্মকার। এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেন, লেখালেখি করেন। অরুণ কর্মকারের বোধহয় প্রশ্ন আছে মাননীয় মন্ত্রীর কাছে। অরুণ কর্মকার। হ্যাঁ, না ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয় তো পরিষ্কার করেই বলেছেন, কাজেই অত নতুন কিছু প্রশ্ন করার মতো নাই। হ্যাম্পার হচ্ছে, এটা সত্যি। আমরা বিগ প্রজেক্টের মধ্যে আমাদের যেমন পায়রা বিদ্যুৎ কেন্দ্র একটা আছে, ওখানে আপনারা জানেন যে প্রথম ইউনিট চালু হয়েছে, এখন কমিশনিং পর্যায়ে চলছে। ওইখানে দেখা গেল যে একটা পার্ট রিপ্লেস করতে হবে, সে পার্টসটা আনানো হয়েছে। এখন আমাদের কর্তৃপক্ষ চাচ্ছে যে ওই পার্টসটা ম্যানুফ্যাকচারার যে কোম্পানি, সেই কোম্পানির এক্সপার্টকে দিয়ে তারা রিপ্লেস করাবেন। এখন ওই এক্সপার্ট আসতে পারছে না, ভিসা পাচ্ছে না। ভিসা পাইলে পরে এখানে আসার পরে ওনার 2 সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। কাজেই এটা একটা মানে এই যে ডিলেড হচ্ছে সেটা প্রমাণিত, এবং এটা সবাই বোঝে, সবাই জানে, এটা অস্বীকার করারও কিছু নাই। এটা একটা মানে গ্লোবাল একটা সিচুয়েশনের কারণে এটা না, হচ্ছে। আমরা কিন্তু কোনো দোষ আরোপ করছি না। আমরা কিভাবে কোপ করছি সেটাই আমরা মাননীয় মন্ত্রীর কাছ থেকে জেনে নিচ্ছি। আপনি আরো মেগা প্রজেক্টগুলোর বিষয়ে কোপ করাটা আমাদের তো সবকিছু আমাদের হাতে নাই। আমাদের কোপ করতে হবে। প্রথম আমাদের মেগা প্রজেক্ট হোক বা যে প্রজেক্টই হোক, এখন সবচেয়ে জরুরি কাজ আমাদের করোনাটাকে নিয়ন্ত্রণ করা, এটা যেন আউটব্রেক না হয় এখানে, সেইটা দেখা। সেই জন্য আমাদের যদি মেগা প্রজেক্ট বা যে কোনো প্রজেক্ট দেরি হয়, অনেক প্রজেক্ট, সব প্রজেক্টই দেরি হচ্ছে, তো ওইটা হচ্ছে আমাদের এখন প্রাথমিক কাজ। আর এইটা বরং একটা প্রশ্ন হইতে পারে যে এই ব্যাপারে আমরা সরকার যেসব কার্যক্রম চালাচ্ছে সেইটা নিয়ে মন্ত্রী মহোদয় সন্তুষ্ট কিনা, বা ওনারা এটাকে সাফিসিয়েন্ট মনে করছেন কিনা, যেটা নিয়ে মানুষের মধ্যে কিছু সংশয় বা ধারণা আছে যে আমাদের হয়তো এটা পুরোপুরি মানে প্রয়োজন মেটাচ্ছে না। আমি জানি এই সিচুয়েশনের মধ্যেও 2 জন চাইনিজ একটা প্রজেক্টে, আমি প্রজেক্ট নাম উল্লেখ করলাম না, প্রজেক্টটা পটুয়াখালী এলাকা, 2 জন চাইনিজ আমাদের এখানে আসছে। এয়ারপোর্ট থেকে তারা বের হয়ে ঢাকা শহরে ঢুকে বাসে করে পটুয়াখালী চলে গেছে। তাদেরকে এয়ারপোর্টেও কিছু ওরকম কিছু বলাও হয় নাই, কার্ডও দেওয়া হয় নাই, চেকও কিছু হয় নাই, তারা বাসে করে পটুয়াখালী চলে গেছে। যেহেতু তারা অনেকদিন ধরে এখানে প্রজেক্টে কাজ করে, তাদের আসা যাওয়ার চেনা জানা আছে, তারা সরাসরি পটুয়াখালী যাওয়ার পরে আমাদের প্রজেক্ট কর্তৃপক্ষ জানছে যে এই 2 জন আসছে এবং চলে গেছে। এখন এই জায়গাটা আমাদের কি হচ্ছে, এইটা আমার মনে হয় মন্ত্রী মহোদয় যদি একটু অ্যাড্রেস করতে পারেন।
তার মানে আসলে মানে বড় প্রজেক্টের চেয়েও বড় কথা হলো মানুষ প্রজেক্ট আর কি, যে আমরা একদম, আমাদের একদম। জনগণের এই স্বাস্থ্য নিরাপত্তা, স্বাস্থ্য ঝুঁকির জায়গাটা ঠিকঠাক হ্যাঁ। করে অ্যাড্রেস করতে পারছি কিনা। মাননীয় মন্ত্রী, আমরা অরুণ কর্মকারের এই প্রশ্নের জবাব মানে আপনি এটাতে সন্তুষ্ট কিনা? আর উনি স্পেসিফিক জেনেই বললেন, নাম বলেননি, নিরাপত্তার স্বার্থে এরকম একটি ঘটনা, এটা তো আরো বেশি আতঙ্কিত করে আমাদের। আমি তার সঙ্গে পুরোপুরি একমত। আমরা এই যে বিষয়টা এখন গ্লোবাল যে বিষয়টা করোনা, এটা প্রধান কাজই হলো নিজের সুরক্ষা। পদ্মা সেতু আজ না হয় কাল হবে, হয়তো 2 মাস দেরিতে হবে, এটা একটা জিনিস, কিন্তু মানুষের জীবনটাকে সামনে ঝুঁকিতে নেওয়া এটা মাচ মোর ইম্পর্টেন্ট। যে কোনো সরকার প্রধান দায়িত্বই হবে এইটা থেকে সুরক্ষা। তো এখন যে আমরা ভাগ্যবান, এখন পর্যন্ত ভাগ্যের উপর নির্ভর করতে হচ্ছে, যেহেতু আমাদের অনেক সম্পদের অভাব আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অন্যান্য অনেক দেশের তুলনামূলকভাবে অনেক ভালো আছে। সংখ্যাটা কিন্তু অনেক কম, যদিও আমাদের দেশের হাজার হাজার মানুষ ইটালিতে বিশেষ করে কাজ করেন, এবং আমরা একটা মানবিক সোসাইটি হিসেবে বলতে পারি তোমরা দেশে আসো না, মাতৃভূমিতে আসবে, প্রতি মাসে হর হামেশা লোক যাওয়া আশা করছে। আমরা যদি এদেরকে এখন বলে যে না ভিসা তো প্রশ্ন, রিটার্নিং রেসিডেন্ট আসতে পারে এমনি যে কোনো সময় প্লেন ধরে, কিন্তু আমরা বলতে পারেন তুমি আসতে পারো না, আমরা হুকুম দিতে পারি যে ইটালি থেকে আসবে না বা অন্যান্য দেশ থেকে আসবে না। আমাদের অনেক লক্ষ লক্ষ লোক মানে বিদেশে কাজ করে, এই ঝুঁকির মধ্যে কিন্তু আমরা আছি। তবুও আমাদের হ্যান্ডলিংটা এখন পর্যন্ত, অ্যালার্টনেসটা, আমাদের যে ব্রিফিংটা কিন্তু চমৎকার হয়েছে বলে আমি মনে করি। আমাদের যে মহাপরিচালক যে আমাদের কন্টেন্ট করার জন্য কি ব্রিফিং যথেষ্ট? না, ব্রিফিং না, কন্টেনমেন্টের জন্য প্রথম দায়িত্ব, প্রথম বিষয়টা হলো সচেতনতা। জি, সচেতনতা তৈরিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বা আমাদের যে হেলথের যে ডিপার্টমেন্টটা আছে, আইইডিসিআর অবশ্যই আমি সাধারণ ভালো কাজ তারা করেছেন। আমি প্রতিনিয়ত দেখছি তাদের ব্রিফিংটা, এবং মানুষকে সচেতন করা, বুঝানো, এটা কিন্তু হাফ দ্য ব্যাটেল, কিন্তু এখানে ওয়ান। মানুষ নিজেরা নিজেদেরকে সুরক্ষা, আলটিমেটলি কিন্তু আপনাকে নিজেকে সুরক্ষা করতে হবে নিজেকে, এবং সেইটাই বুঝিয়ে দেওয়া। সুতরাং আমি মনে করি যে আমরা যেভাবে ইউনাইটেড এজ এ পিপল, বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে যেরকম করে সাধারণ মানুষকে সহজ করে বুঝিয়ে দিলেন কিভাবে হাঁচি দিতে হবে, এটা সারা দুনিয়ায় প্রশংসিত। মানে যেভাবে সোশ্যাল মিডিয়াতে আমরা ফলো করছি, যে অন্যান্য অনেক দেশেই তো নিজেরা টুইট করে হয়তো কোয়ারেন্টাইনের মধ্যে চলে গেছেন, কিন্তু উনি বুঝিয়ে দিচ্ছেন যে একদম সাধারণ মানুষটা কিভাবে তার একটু অভ্যাসের পরিবর্তন করবে। সেই জায়গাটাও অনেকখানি, আসলে অনেক কিছু করার নেই, আবার কিছু অনেক অনন্য ঘটনা আমাদের একটা বিশেষ দিক আছে আমাদের দেশের, এটা একটা পরিবারের মতোই প্রায় 99-98% মানুষ বলতে গেলে একসঙ্গেই উঠে বসে, এবং সেখানে সরকার প্রধানের যদি সংযুক্তিটা স্ট্রং হয়, তার বার্তাগুলো যায়, এটা অনেক বেনিফিট। কেউ বলো যে আমি স্তুতি বাক্য দিচ্ছি, স্তুতির বিষয় নয়, এটা বাস্তবতার বিষয়। সুতরাং তার থেকে কথা বেরোনো, এবং আমরা যে একটা বাক্য যখন আমাদের মিডিয়াতে যায়, এটা সকলের কাছে পৌঁছে যায়। অন্যান্য অনেক দেশে কিন্তু, ভারতেও আকাশবাণী যা বলবে, কিন্তু অনেক এলাকায় পকেটস আছে, কিছু বুঝতে পারছেন ওই ভাষাটা, অন্যান্য ভাষায়। আমি ভালো সেন্সে বলছি কথাটা, খারাপ নয়, কিন্তু আমাদের এখানে সেই সমস্যাটা নেই। আমাদের এটা লাইক পরিবার, যেমন মানে প্রধানমন্ত্রী বললেন পরিবার প্রধানের মতন, এবং এটা একদম নিম্নতম পর্যায়ে সবচেয়ে দূরে যে আছে, সেও কিন্তু খবরটা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। সুতরাং আমি মনে করি এই যে সচেতনতা তৈরি ও মানুষকে একাঠে নিয়ে আসা ক্ষেত্রে এইটা বিরাট ভূমিকা রেখেছে, এবং এর ফলে আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছে, যদি কোনো ঢিলেঢালা থাকেও কোথাও, এইটা সে উজ্জীবিত হয়েছে এবং সে মাঠে নেমেছে। অরুণ কর্মকার যে মানে এত সচেতনতার পরেও এত দুজন চলে গেল, আমি একটু অবাক এটা পটুয়াখালী চলে গেল সেটা, এবং এখন তো মানে প্রশংসার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও তো বিভিন্ন জায়গায় মানুষ করে, যে প্লেনে আসলো ইতালির যারা এসেছেন, তারা প্লেনে কি দুজন ছিলেন, এগুলো নিয়েও প্রশ্ন করে। সুতরাং যেই বাসে করে দুজন চীনা নাগরিক গেলেন, তারা তো বাসে দুজন ছিলেন না, আরো 50 জনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তো সেই ক্ষেত্রে কি আমরা কোথাও কিছু ভালো কিছু করছি, আবার কিছু একটু এলেবেলে হয়ে যাচ্ছে কিনা? এলেবেলে তো এইটা একটা এলেবেলে ঘটনা, আমার জানা ছিল না। আমি অরুণ যে বললেন কথাটা, আমি তার সঙ্গে একমত, এটা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এবং আমাদের যারা কর্তৃপক্ষ আছেন, তারা খতিয়ে দেখবেন যাতে ফার্দার যা আবার হয়ে গেছে, এটাকে ড্যামেজটা কন্ট্রোল করতে হবে, কন্টেইন করতে হবে, আর ফার্দার নয়।
যে অ্যাডভান্টেজটা আমরা পেয়েছিলাম সচেতনতা তৈরির, এই একটা ঘটনা সেটাকে মানে কিছু ক্ষতিগ্রস্ত করলো। তো আশা করি এটা আর 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 বাড়ার সুযোগ দেওয়া হবে না। আচ্ছা, মানে এটা তো আর আন্ডু করা যাবে না, না যে যাওয়ার হয়ে উনি গেছে কোন তো, বাসে না, গেছেন, এটা হয়ে কি গেছে। করেছেন, কিন্তু এই এরকম ঢিলে ঢালা ব্যাপারটা যেন আরেকটু প্লেনে ভ্রমণ করলে তো হচ্ছে। কানাডিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী, তিনি লন্ডন থেকে তার দেশে গেছেন, জি। কত উন্নত, মানে দুই মাথায় উন্নত, আমাদের মতো নয়। সেখানেও তো এটা হয়ে গেছে। এটা বলছে এই কারণে যে ঝুঁকিটা কিন্তু বাস্তব, এবং এখানে কিন্তু উঁচু নিচু, কম আয় বেশি আয়ের প্রশ্ন মানে নয়। বাংলাদেশ আর কানাডা এমন কোনো মানে এটার মধ্যে কোনো পার্থক্য নাই, সেখানেও হতে পারে, এখানেও প্রধানমন্ত্রী স্ত্রী হন আর আমি একজন জেনিটারি হোক, রাইট। দুজনেই ঝুঁকির মধ্যে আছে। জি, মেগা প্রজেক্ট নিয়ে কথা বলছি আমরা। একটা ছোট্ট বিরতির পরে অন্যান্য প্রজেক্টগুলো নিয়ে শুনবো আমাদের পরিকল্পনা মন্ত্রীর কাছ থেকে। নিশ্চয়ই থাকবেন আমাদের সঙ্গে। দেখছেন সামিট পাওয়ার টক বিগ প্রজেক্টের কারণে শিরোনামে আমরা কথা বলছি। মাননীয় পরিকল্পনা মন্ত্রী আমাদের সঙ্গে আছেন। যেসব মেগা প্রজেক্টগুলো নিয়ে মানুষের আগ্রহ, তার মধ্যে পদ্মা সেতু অন্যতম, এবং সেটার কিছুটা করোনার প্রভাব পড়েছে, অর্থাৎ করোনা আক্রান্ত না হলেও হতে পারে বা হওয়ার আশঙ্কায় অনেক কর্মীরাই এখন একটু দূরে আছেন এবং একেবারে পুরোপুরি করোনা মুক্ত না হওয়া পর্যন্ত অনেকে এসে যোগ দিচ্ছেন না। সুতরাং একটু সময়টা বাড়বে, কিন্তু তেমন বড় কোনো ক্ষতি হবে না বলে মাননীয় মন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করছেন। আরও মেগা প্রজেক্ট, স্টার প্রজেক্টের কথা বললাম, পদ্মা সেতুর কথা বললাম, আরও বড় বড় প্রজেক্টগুলো বাংলাদেশে হচ্ছে, সেখানেও চাইনিজ টেকনোলজি, চাইনিজ মানুষ নির্ভরতা আছে। আপনি বলছিলেন মাতারবাড়ির বেশি জাপানি নির্ভরশীলতা বেশি, জাইকা জাপানেও তো করোনা নিয়ে তারা অনেক বেশি সচেতন। তারা যেহেতু মেগার কথা বললেন এবং আশা জায়গা নিয়ে যেগুলো আমাদের জাতিগতভাবে, আমার ব্যক্তিগতভাবে চয়েস নেক্সট মাতারবাড়ি। যদিও ফিজিক্যালি আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, আগামী কিছুদিন পরে যাবো, কিন্তু কাগজপত্রে যা দেখেছি এবং ওখানে যে মাতারবাড়িতে যে আমাদের প্রতিপক্ষ, ওরা মানে আমাদের মানে বিপরীতে যারা আছে বা জাপানিরা, তাদের যে পারঙ্গমতা বা কর্মক্ষমতা বা তাদের যে শৃঙ্খলা, এটা সম্মানজনক পর্যায়ে। মাতারবাড়ির গুরুত্ব আমাদের ইকোনমিতে, আমি নন ইকোনমিস্ট হয়েও বলছি, এটা খুবই বিশাল সুদূর প্রসারী হবে। আপনি লক্ষ্য করবেন মাতারবাড়ির স্থানটা আমাদের যে বঙ্গোপসাগরের যে এইরকম করে যে ইয়েটা, আমরা একটা বন্দর দিয়ে শুরু করেছিলাম প্রায়, চট্টগ্রাম। মংলা পাকিস্তানের সময় চালনা নামটা আমি কি জানি ছিল, অত বড় কিছু ছিল না। তারপরে সাম্প্রতিক 20-25 বছর আগে এটা তো প্রায় অ্যাবান্ডনই করা হয়ে গেছে, কোনো যোগাযোগ ছিল না। আমাদের সরকার এটাকে তুলে এনেছে এবং এখন বেশ ব্যবহার হচ্ছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় অনেকটা পায়রা দিনরাত কাজ হচ্ছে এখানে। পায়রা একটা মানে চট্টগ্রামের বিকল্প হিসাবে খাড়া হচ্ছে। সর্বশেষ যেটা হচ্ছে মাতারবাড়ি আরও বড় বিকল্প হয়ে যাবে। এবং এই চারটা বন্দর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের, কারণে আমাদের গ্রোথ হচ্ছে এখন বেশি, ব্যবসা বাণিজ্যের সিংহভাগ এই দিক দিয়েই হবে। সুতরাং এই চারটা বন্দর আমাদের অর্থনীতির জন্য একটা চারটা বিরাট পুশ আমি বলবো। এবং আপনি শুরু করেন একদম দক্ষিণ মাতারবাড়ি দিয়ে, আসেন চট্টগ্রামে, আসেন পায়রায়, আসেন মংলায়, মালার মতন চারটা বন্দর ঝিকঝিক করবে। ফলে লাভটা কী হবে? লাভটা হবে অনেক ইনভেস্টররা আসবে, অনেক ব্যবসা বাণিজ্য হবে। এবং মাতারবাড়িটা আমাদের যে প্রতিবেশী ভারত, তাদের যে পূর্বাংশ, 7 সিস্টার যেটাকে বলা হয়, এরা কিন্তু এইটাকে প্রচণ্ডভাবে ব্যবহার করতে পারে। ব্যবহার মানে কি, আমাদের পয়সা দিয়ে ব্যবহার করবে। আপনার গাড়ি এমনি পড়ে আছে, বাড়িতে ভাড়া দিচ্ছেন, এটা তো অন্যায় কিছু না। আমাদের বন্দরে ব্যবহার করে তাদেরও লাভ হবে, তারা কাছে দিয়ে চলে যেতে পারবে, আমাদের লাভ হবে, আমরা কিছু রয়্যালটি বা আমরা টাকা কিছু পেতে পারি। ঠিক তেমনি মংলাটাকে আমরা এইদিকে নেপাল, ভুটানের বিশেষ করে
নেপাল এবং ভুটান 2 রাষ্ট্র, ভারতেরও কিছু অংশ তারা এখান থেকে হেভি যেমন আসাম ইত্যাদি এলাকায় তারা নিতে পারবে, ত্রিপুরা নিতে পারবে। তো আমরা এখন আমাদের যে প্ল্যান হলো, ব্যবসা বাণিজ্য বাড়ছে, গ্রোথ বাড়ছে, আমাদের অবস্থান খুব শক্ত এখন। পূর্ব পশ্চিম দুটার মধ্যে আমরা সংযুক্তি আছে, পূব দিকে চীন জাপান, পশ্চিম দিকে ভারত এবং অন্যান্য রাষ্ট্র, এই দুইয়ের ব্যবসার যে একটা লাইন আছে বিশাল, এর মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। আমরা যদি এখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো, পোর্ট, রোড, রেল, বিদ্যুৎ এইগুলাকে আপ টু ডেট করতে পারি এবং মডার্নাইজ করতে পারি, শক্তিশালী করতে পারি, স্টেবল করতে হবে, স্টেবল, যাতে হাওয়া আসতে যায়, হাওয়া আসতে থাকে না, এই ধরনের অবস্থা কিন্তু হবে না। পার্মানেন্টলি বিশ্বাসযোগ্য ব্যবস্থা করে তুলতে হবে, সেটি আমরা করছি এই মুহূর্তে। সুতরাং মাতারবাড়ি আমরা গত কদিন আগে নতুন একটা প্রকল্প অনেক টাকা আমরা পাশ করেছি গত মঙ্গলবারে। মাতারবাড়িতে আমি খুব আশাবাদী, মাতারবাড়ি আমাদেরকে এই অঞ্চলটাকে তুলে দিবে এবং আমাদের এই কর্মজীবনের বিশাল একটা গেইন হবে আমরা এখান থেকে। এবং এখানে আনন্দের ব্যাপার আমি প্রথমেই বলছিলাম, কারণ এখানে আমাদের একটা ভালো ডেভেলপমেন্ট পার্টনার আমরা, জাইকা খুবই আগ্রহী। জাপান আমাদের একটা ট্রাস্টেড ফ্রেন্ড, মানে খুব ভালোভাবে আমাদের বাংলাদেশের উন্নয়নের সঙ্গে জাপান একদমই তারা মানে অনেকটা হোমওয়ার্ক করে খুব ভালো। পতাকার ডিজাইনটাও তো কাছাকাছি একই। না, তাদের সঙ্গে আমরা সবুজে লাল, ওরা সাদায় লাল, ওরকম একটা গোল। সবুজে লাল। বঙ্গবন্ধু তো প্রথমেই গিয়েছিলেন জাপানে যখন 72 সালের দিকে, এবং এই যে যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতু এখন যেটাকে বলি, এর প্রথম প্রস্তাব তার কাছ থেকেই জাপানিরা পেয়েছিল এবং জাপানের টিমও পাঠিয়েছিল সার্ভে করার জন্য। সেই সকল কাগজপত্র এখনও আছে। জাপানিরা আমাদেরকে নানাভাবে আমাদের প্রতি তাদের একটা সস্নেহ আছে, অবস্থান আছে আমাদের, এটাকে আমরা কাজে লাগাবো। এবং এই যে হোলি আর্টিজান ঘটনার পর খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু তারপরেও জাপান যেভাবে ভুলে গেছে, তারা খুব প্র্যাকটিক্যাল, একদম জাপান যেভাবে বন্ধুর মতো করে এসে তাদের অ্যাগনিটা ভুলে এসে আবারও হাত ধরেছে, এটা একটা ওই লোকগুলা যারা ওখানে ছিল বেঁচে গেছিল, তারা বাড়ি গেছে, অন্যরা আমাদের মা বাবার বলছে ঠিক আছে আবার যাও কাজ করে গিয়ে, সাবধানে থেকেও কিন্তু ছেড়ে আসবো না। দেখেন কত দায়িত্ববোধ তাদের। রাইট। আমরা মেগা প্রজেক্টের করোনা নিয়ে কথা বলছি, শিরোনামটা শুনলে মনে হবে যে আমরা খুবই বোধহয় নেগেটিভ কথা, হতাশার কথা ছড়াচ্ছি, কিন্তু মাননীয় পরিকল্পনা মন্ত্রী আমাদেরকে একদম ওই দিকে নিতেই চাচ্ছেন না, কারণ ওরকম আমরা আশার জাতি, আমরা অনেক রকমের চ্যালেঞ্জ নিতে পারি। আর করোনা বোধহয় আবার অন্যরকম একটা মোমেন্টামও সৃষ্টি করতে পারে, যখন হঠাৎ করেই করোনাটা উড়ে যাবে তখন বোধহয় একটা নতুন সম্ভাবনা, যেটা আসলে চায়নায় আজকের খবর যে ওদের যেই হাসপাতালটা লাগলো না, সেটা অ্যাবান্ডেন্ট ঘোষণার পরে যেরকম সেলিব্রেট করলো, নাচলো, আর আজকে সারা দুনিয়ায় শেয়ার মার্কেটের পতন যেগুলোতে হয়েছিল সেখানে তারা কিনে টিনে বসে আছে। সুতরাং অন্যরকম একটা ব্যবসায় পটু। করোনা নিয়ে ব্যবসা করো না, ব্যবসা করো না, তাদের আবেগ আমাদের আমরা বলছি করোনা পরবর্তীতে ব্যবসা করো, সেইটাও তারা গ্রহণ করবে। করোনা থেকে তাদের লাভ, প্রথম করোনায় লাভ, দ্বিতীয় করোনায় লাভ, সেটাই তো প্র্যাকটিক্যাল হতে হতো। আমাদের আবেগ প্রবণ নয়, চীনারা আবার বসে যাবে, হয়তো তাদের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনবে, এটা খুব মানে বলার, এটা একটা ধাক্কা হয়েছে, কিন্তু ধাক্কা থেকে আবারও জেগে উঠবে। আমরা অন্যান্য প্রসঙ্গ দু একটু কথা বলতে চাই, যদিও আপনি বারবার করেই একেবারে হাত পা গুটিয়ে এরকম করে বলেন যে নন ইকোনমিস্ট, আমি আমরা একটি জাতীয় দৈনিকের আমরা অর্থনীতি নিয়ে খুব ভালো ভালো রিপোর্ট, আজকে একটি খবর সবাই নিশ্চয়ই একটু বিস্ময় নিয়ে পড়েছেন, বাংলাদেশ যেখানে উচ্চ প্রবৃদ্ধির সঙ্গী উচ্চ দুর্নীতি। অনেকগুলো খুবই মানে খেটে খুঁটে করা রিপোর্ট আর কি, বিভিন্ন যে কি বলবো ইকোনমিস্ট ইত্যাদি বিভিন্ন যেখানে র্যাঙ্কিং হয়, সুশাসনের র্যাঙ্কিং, ফ্রিডম অফ স্পিচ, ব্যবসার ইত্যাদি সব র্যাঙ্কিংগুলো একসাথে জড়ো করলে কোথাও কোথাও বাংলাদেশ আগের চেয়ে খারাপ, আগের চেয়ে আরও খারাপ, কিন্তু আখেরে গিয়ে দেখা যাচ্ছে যে ভালো করছে। একেবারে এই একটা শেষ প্যারা
পড়ে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই সাফল্যের রহস্যটা আসলে কি। এখানে বলছে যে বাংলাদেশে এই দুই চেহারার কারণেই এখন দেশটিকে কেউ বলছেন সারপ্রাইজ বা বিস্ময়, কেউ বা বলেন মিস্ট্রি বা রহস্য অথবা প্রহেলিকা, আবার অনেকে বলেন প্যারাডক্স বা আপাত বৈপরীত্য। সুশাসনের বড় ধরনের সংকট, আইনের শাসনের অভাব এবং ক্রমবর্ধমান দুর্নীতির মধ্যে থেকেও বাংলাদেশের এই রহস্যটা আসলে কি? পরিকল্পনা মন্ত্রীকে কি জিজ্ঞেস করা যায় এটা? হ্যাঁ, নিশ্চয়ই। আমি আমার 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 মতেই বলবো, এখানে কোনো রহস্য নয়, এখন প্যারাডক্সও নয়, সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করা হয়েছে, চমৎকার, কিন্তু আমার ধারণা এগুলো কিছুই নয়। সহজ সরল জবাব হলো সুশাসন, যে কথা বললেন আইনের শাসন, সেগুলো খুবই প্রয়োজন। মানে গণতন্ত্রহীনতা খুব স্ট্রং, নির্বাচন ডিপেন্ড করে এখন আপনি কোন ফ্যাশনের, কোন মডেল আর কোন ডিজাইনারের কোন স্যুট পরবেন, সেটাও একটা চয়েসের প্রশ্ন আছে। আমি বলছি আপনি শেষ বিচারে একটা উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ, তার প্রথম প্রয়োজনটা কি? আপনাকে ক্যাটাগরাইজ লিস্ট করতে হতো। যদি লিস্ট আপনি, এখন ইকোনমিস্ট যারা পণ্ডিত মহোদয়গণ আছেন তারা তাই করেন, সে লিস্টিং যখন করতে যান প্রথমেই আসেন তারা দারিদ্র্যে, মোটা দাগে পেট ভাতে তারা আসেন, খাবার প্রশ্নে আসেন। সুতরাং যে কোনো সমাজ, আমাদের মতো যারা অনুন্নত সমাজ বা উন্নয়নশীল সমাজ, সে প্রথম কাজটাই করবে তার কর্মসৃষ্টি অথবা খাওয়া পড়ার একটা ব্যবস্থা করা। সেই কাজটা বাংলাদেশ করেছে, সেটাই তো তার ফল, সেটা দেখবো। এখন অন্যান্য জিনিস সেগুলা পরে আসছি আমি। এখন যেটা হলো যে এটা প্যারাডক্স কেন বলা হবে, এটাকে কেন রহস্য বলা হবে? মানে বাংলাদেশ যখন নাকি 50 বছর, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপন করতে যাচ্ছে, তখন অন্যান্য জিনিসগুলি আমি পরে বলছি, সেটা কি আমাদের আসলে মানায় কিনা? আমরা তো মানে বলি যে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা ম্যাজিকও করব, আমরা 7.7 বা 8-এর উপরে আমরা প্রবৃত্তিতে যাব, আবার সুশাসন নিয়েও অন্তত যেসব পরিসংখ্যানগুলো, বৈশ্বিক যেই পরিসংখ্যানগুলো আসে, সেখানে বাংলাদেশের একটা বিশেষ অবস্থান থাকবে। সেইখানে আর ওই ম্যাজিক, প্যারাডক্স ইত্যাদি এই শব্দ না আসাই উচিত। কিন্তু পুরো পাকিস্তানের সময়টা আমরা ঔপনিবেশিক শোষণের শিকার ছিলাম। কোনো অবকাঠামো, কোনো বিনিয়োগ এখানে করা হয়নি, বরঞ্চ ট্রান্সফার করা হয়েছে, রক্তক্ষরণ হয়েছে। স্বাধীনতার পরপর যখন নব উদ্দীপনার সৃষ্টি হলো, 3 বছরের মধ্যে কিন্তু তখনকার আপনি ফিগারগুলো বাইর করেন, জাতীয় উৎপাদন, মাথাপিছু আয় প্রথম বছরের পরেই সেকেন্ড ইয়ার থেকে কিন্তু বাড়া শুরু করেছিল। 6-7% গ্রোথে বোধহয় 73-74 সালে পৌঁছে গেছিলাম আমরা। তারপরে আপনি বাস্তবভাবে দেখবেন একটানা 20টি বছর কারা ছিল ক্ষমতায়, তারা কি চেয়েছিলেন, তাদের সঙ্গে তারা, আমি বলবো না তারা উন্নয়ন চান নাই, কিন্তু উন্নয়ন চাইলেও যারা উন্নয়নের প্রধান শক্তি জনগণ, তাদের সঙ্গে তাদের কথার সম্পৃক্তি ছিল, তারা কি সেই বার্তা নিয়ে গেছিলেন? সুতরাং পরপর সামরিক শাসন, এরপরে শুরু হলো এক ধরনের কি বলবো, গণতন্ত্রের নামে এক ধরনের অগণতান্ত্রিকভাবে আধা সামরিক বা পুরোপুরি সামরিক কায়দায়, সামরিক আদর্শে একটা গণতন্ত্র প্রচেষ্টা সৃষ্টি করার চেষ্টা, মানে এই ইতিহাসের পথ বেয়ে তো আমরা এসেছি, কিন্তু তারপরেও তো আমরা আশা করছি আমরা খুব শিগগিরই পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে আমরা 1 লাফে 8-এর উপরে চলে যাব। শুনেন, কজন মানুষ আমাদের এখন, আমাদের ওয়ান অফ দ্য মেইন ইনকাম হলো আমাদের রেমিটেন্স, বাস্তব কথা। বিদেশি আমাদের 71 সাল পর্যন্ত কতজন বাইরে কাজ করতে, পাসপোর্ট পর্যন্ত ঢাকায় পাওয়া যেত না। আমার এই যে লাখে লাখে মানুষ যাচ্ছে এখন বাইরে কাজ করছে, তারা তো বাস্তব ইনকাম করছে। এটা তো কোনো সুশাসন গণতন্ত্রের বিষয় নয়, এটা রুজির প্রশ্ন। কাজ করছে, টাকা কামাইছে, পাঠাচ্ছে। সুতরাং এই জিনিসটা একটা বিশাল ফ্যাক্টর, যেটা পাকিস্তানের সময় বা পাকিস্তানের পরপর অনেক পিরিয়ডে এটা হয় নাই। তারপরে যে 75-এর পরে দিকভ্রান্ত ছিল, কোনো আদর্শিক অবস্থান ছিল না এখানে, কি করবে, কোনটা করবে, এইটাও তারা ঠিক করতে পারে না। এই সময়টা পার হয়ে গেছিল। আমাদের সময় এটা কেন হয়েছে, ফাইনালি এটা করতে পারছে আওয়ামী লীগ, তার যে সরকার, আওয়ামী লীগের যে চিন্তাধারা, সেটা তো তার আওয়ামী লীগের ম্যানিফেস্টোর মধ্যে, তার দলীয় যে 4 মূলনীতি তার মধ্যেই আছে।
আমরা ন্যায্যতা চেয়েছি, সুশাসন চেয়েছি, আমরা গণতন্ত্র চেয়েছি, আমরা জাতীয়তা বোধ আমরা চেয়েছি, এইটাকে উজ্জীবিত করার জন্য স্বাধীনতার মন্ত্রে। সুতরাং সেই স্বাধীনতার মন্ত্রে মানুষগুলো উজ্জীবিত হয়েছে, তারা কাজে নেমেছে। এটা কিন্তু এমন না যে আপনি দেখতে পারবেন, এটা কিন্তু ইট ইজ দেয়ার, এবং সেটা দেখার মতো শক্তি যাদের আছে তারা ঠিকই দেখছে। সুতরাং এখানে গণতন্ত্র অবশ্যই প্রয়োজন, সুশাসন। গণতন্ত্র আমাদের নাই, এটা আপনি কীভাবে বলেন? ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে, সরকার আসছে, আপনি বলে হ্যাঁ এই ভোট তো যথেষ্ট নয়, আরও বেশি ভোট হওয়ার কথা ছিল, পার্সেন্টেজ কম। এইগুলো গ্রামারের বিষয়, ব্যাকরণের বিষয়। কিন্তু ব্যাকরণের বিষয় হলো রচনা তো লেখা হয়ে গেছে, বানানে দু একটা ভুল টুল হয়েছে, আপনি পাচ্ছেন, ঠিক আছে, কাটেন, কিন্তু আপনি ফেল বলতে পারবেন না তো। সুতরাং আমরা গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে। সুশাসন কি? সুশাসন আসবে একটা নেট রেজাল্ট। আপনার সঙ্গে আমি আধা ঘন্টা আলাপ করলাম, আধা ঘন্টা আলাপ করার পরে যে উভয়ের মধ্যে যে ঐক্যমত্য হলো বা বৈপরীত্য হলো, সেটা হবে গিয়ে আউটপুট। আমাদের যে কাজের ফলে একটা জাতি যে তার আউটপুটটা কী হবে সে বিচার করতে হবে। আমাদের আউটপুট, আমাদের নৈমিত্তিক, আমাদের মাথা পিছু আয় বাড়ছে, আমাদের খাবারের পরিমাণ বাড়ছে, আমাদের সাক্ষরতার হার বাড়ছে, আমাদের আয়ু দীর্ঘ হচ্ছে, আমরা বেশি দিন বাঁচতেছি। তো আপনি চান কি তাহলে? আপনি গণতন্ত্র ক্ষমতা বাড়ছে, আমরা দিনে 300 টাকা মোবাইল বিল অ্যাফোর্ড করতে পারি, অনেকেই করছে তাই। তো এরকম একটা জায়গায় কাজে বেরিয়ে এসে 700 টাকা কামাই করতে পারছে। সুতরাং 200-250 টাকা সে দিয়ে যে আনন্দ পায়, তার কম্পেনসেট মনে করে কথার দাম আছে এখন বাংলাদেশে। অনেক অনেক ধন্যবাদ। এইটা তো ফ্রিডম, এইটা ফ্রিডম নয় জি, নাকি? এটা ফ্রিডম নয়। দাম দিয়ে আমার মোবাইলে আমি 200 টাকা ব্যয় করবো, আমার পরিবারের সঙ্গে কথা বলবো, আমার ছেলের সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে, আপনার বাধা কিসের? আমি যদি দিনে 500-700 টাকা কামাই করতে পারি, আমার বউ বাচ্চাকে আমি ভাত খাওয়াই, গায়ে কাপড় দিই, এরপরে আমি 100 টাকা মোবাইল ফোন ব্যবহার করি, আপনি বলবেন একদম সেটা আমাদের অধিকার। অনেক অনেক ধন্যবাদ। বিগ প্রজেক্টে করোনা, আমরা এই বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম, কিন্তু করোনা আসলে আমাদেরকে কোনো রকমের ভীত করতে পারেনি। বড় প্রজেক্ট বড়ভাবেই চলছে, সেখানে করোনা কোনোভাবে সুবিধা করতে পারবে না বলে এরকম আশ্বস্ত করেছেন মাননীয় মন্ত্রী। আমাদের সঙ্গে পরিকল্পনা মন্ত্রী এতক্ষণ কথা বলছিলেন। আবারও আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে পাওয়ার টক অনুষ্ঠানে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।